প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে কথা বলবো বাংলাদেশ ভারতের সম্ভাব্য যুদ্ধ নিয়ে। দুই দেশেরই কিছু মানুষের মধ্যে ভীষণ উত্তেজনা দেখা যাচ্ছে এবং তাদের কথা শুনলে মনে হয় যে যুদ্ধ বাধাটা স্রেফ সময়ের ব্যাপার। আমার হাতে একটি কাগজ আছে। এই আলোচনা শুরুর আগে আমি দুই দেশের সামরিক শক্তির একটু তুলনা করতে চাই, তারপরে আমরা অন্য আলোচনা করব। প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের হলো $700 কোটি, ভারতের হলো $7,400 কোটি। বাংলাদেশের সক্রিয় সৈন্য আছে 1,63,000, ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা হলো 14,50,000। বাংলাদেশের রিজার্ভ সৈন্য নেই, ভারতের রিজার্ভ সৈন্য আছে 11,15,000। ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের 320টি, ভারতে রয়েছে 4,614টি। বাংলাদেশের সাজোয়ার যান রয়েছে 13,100টি, ভারতের রয়েছে 1,51,248টি। বাংলাদেশের স্বচালিত আর্টিলারি রয়েছে 27টি, ভারতের রয়েছে 140টি। বাংলাদেশে বিমানবন্দরের সংখ্যা 18টি, ভারতে বিমানবন্দরের সংখ্যা 346টি। বাংলাদেশে বিমানের সংখ্যা 216টি, ভারতে বিমানের সংখ্যা 2,296টি। বাংলাদেশে যুদ্ধ বিমানের সংখ্যা 44টি, ভারতে যুদ্ধ বিমানের সংখ্যা 606টি। হেলিকপ্টারের সংখ্যা বাংলাদেশে 73টি, ভারতে 869টি। বাংলাদেশে নৌশক্তি 117, ভারতের 294। বাংলাদেশের সাবমেরিন হলো 2টা, ভারতের 18টা। ডেস্ট্রয়ার বাংলাদেশে 0, ভারত 2। বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ রয়েছে 514টি, ভারতের 1801টি। বাংলাদেশে পোর্ট ও টার্মিনাল 3টি, ভারতের 13টি। প্রিয় দর্শক, এই সংখ্যাগুলো আমি ইন্টারনেট থেকে পেয়েছি এবং হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে দুই দেশের সামরিক শক্তির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এবং ইন্টারন্যাশনাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের সূচক অনুযায়ী পৃথিবীতে সামরিক শক্তির দিক দিয়ে ভারতের অবস্থান 4র্থ। ভারতের উপরে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন, এবং বাংলাদেশের অবস্থান 37তম। মোট 145টা দেশের মধ্যে তারা এই সিরিয়ালটা তারা করেছে। তো এই অবস্থায় যদি কখনো যুদ্ধ বাধে ভারত এবং বাংলাদেশের মধ্যে, অনুমান করা যায় যে একটি অসম যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের ফলাফল কি হবে যদি এই সামরিক শক্তিটা বিবেচনায় নেই তাহলে সহজেই অনিমেয়। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমি ভারতকে খুব কাছাকাছি অনেক দিন ধরেই অবজার্ভ করি, সে প্রায় 3 দশক ধরে, এবং আমি তো বাংলাদেশি। সেটি দিয়ে আমার যতটা মনে হয়েছে যে ভারত বাংলাদেশ যুদ্ধের কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই। যা হচ্ছে সেটা হলো যে দুই দেশের কিছু রাজনীতিবিদ এই কাজটি করছে। ভারতে একদম এই পশ্চিমবঙ্গ বা এই সীমান্তবর্তী এলাকায় কিছু রাজনীতিবিদ এই কার্ডটি খেলছে, কিন্তু বাংলাদেশে এই কার্ডটি একেবারে উপদেষ্টা, মানে বর্তমানে যে অবৈধ ক্ষমতা দখলকারী একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের উপদেষ্টারা এবং কিছু ছাত্র সমন্বয়ক রয়েছে যারা মূলত ছাত্র শিবির, হিজবুত তাহরির এইসব সংগঠনের সাথে জড়িত। এরাই এই ভারত কার্ডটা খুব বেশি করে খেলছে এবং এটা খেলার আপাতত 2টো কারণ রয়েছে। একটা হলো যে ইউনূস সরকার বাংলাদেশটাকে ম্যানেজ করতে পারছে না। তারা ক্ষমতাকে জোর দখল করেছে, এটা যেমন সত্যি, কিন্তু সরকার পরিচালনায় তারা ইতিমধ্যেই ব্যর্থ, সব কিছু লেজে গবরে করে ফেলেছে। সুতরাং দেশবাসীকে এই জায়গা থেকে দৃষ্টি ফেরাতে হবে। দ্বিতীয়ত হলো যে তাদের রাজনীতির একটা অংশ হলো ভারত বিরোধিতা, সেই কার্ডটা তারা খেলছে। এবং এখন যদি ভারত বিরোধিতা করে দেশবাসীকে ব্যস্ত রাখা যায়, একটা যুদ্ধের উন্মাদনা দেশের ভেতরে তৈরি করা যায়, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে যে
ইউনূস সরকারের উপরে অবিলম্বে নির্বাচন দেওয়ার যে একটি প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেই প্রেশারটা তখন অনেক কম হয়ে যাবে এবং তারা এই সময় কালক্ষেপণ করে, সময় নষ্ট করে তারা নির্বাচনটা আরও দেরিতে অনুষ্ঠিত করবে। সুতরাং এই দুটি ধান্দা তাদের রয়েছে। সুতরাং আমি এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সচেতন নাগরিকদের কাছে অনুরোধ করব যেন এই যুদ্ধ হবে হবে না এই ট্র্যাপে যেন আমরা পা না দিই। আর ভারতে 11ই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বাংলাদেশের উপরে ব্রিফ করবে। সুতরাং সেইটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা সেদিকেও তাকিয়ে থাকব। এর মধ্যে আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেমন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে বিক্ষোভ দেখাতে গিয়ে হামলা হলো, পতাকা স্ট্যান্ড থেকে পতাকা নামিয়ে ফেলা হলো, যেটাকে আমরা অবমাননা বলতে পারি। আবার বাংলাদেশে দেখা যাচ্ছে যে বুয়েটের মতো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে ভারতের পতাকা রেখে তার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, অর্থাৎ ভারতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে। এবং শুধু বুয়েটে নয়, এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে। এবং আমার কাছে বেশ কিছু ছবি এসেছে, আমার কাছে একটা প্রেস রিলিজও এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেস রিলিজ পাঠিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে তারা আগামী 2 সপ্তাহ ধরে এই ভারতের পতাকা পদদলিত করবে স্কুল বা কলেজের সামনে তারা বিছিয়ে। আমি জানি না এই প্রেস রিলিজটা কতখানি সত্যি, যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক। আর যদি প্রেস রিলিজের কথা বাদও দিই, অলরেডি যেভাবে আমরা প্রতিবেশী দেশের পতাকা অবমাননা করছি সেটি সমর্থনযোগ্য না। আগরতলার ঘটনা নিয়ে ভারত কিন্তু ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে। আর এদিকে বাংলাদেশের উপদেষ্টারা দায়িত্ব জ্ঞানহীনভাবে, বিশেষ করে চরম বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুল, যার বিরুদ্ধে তার পক্ষের লোকরাই আজকাল ক্ষেপে গেছে। এবং আপনারা দেখবেন যে ইউটিউব খুললেই আসিফ নজরুলকে তার লোকজন যেভাবে বস্ত্রহরণ করছে, এই লোকটা বাংলাদেশের চরম ক্ষতি করতেছে। আর তার সাথে তার কিছু ছাত্ররা আছে। ডাক্তার ইউনূস তো বরাবরই জামাত শিবিরের লোক, তা পারিবারিকভাবেই তিনি রাজাকারিত্ব বহন করেন। তো এই অবস্থায় আমাদের একটা খুব দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বাংলাদেশ ভারত যুদ্ধ হবে কিনা এটা নিয়ে এই মুহূর্তে আমরা কনসার্ন না হই, কিন্তু বাংলাদেশের ভেতরে এক জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই যে জেল থেকে জঙ্গিরা পালিয়ে গেছে, অনেক জঙ্গি শীর্ষ নেতাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এবং আজকে আমি একটা খুব অ্যালার্মিং খবর পেলাম, এবং এটা খুব ভেরিফাইড নিউজ, কিন্তু এটা আমি যে সূত্র থেকে পেয়েছি তারা আমাকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জঙ্গি বাহিনীরা তারা সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। এবং এই প্রশিক্ষণের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI জড়িত, বাংলাদেশের কিন্তু কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা জড়িত, এবং অভিযোগ আছে যে বর্তমান সেনাবাহিনীরও কিছু সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণের সাথে জড়িত। এইটা কিন্তু একটা অ্যালার্মিং নিউজ আমাদের জন্য। যারা সাউথ এশিয়ার রাজনীতি, সাউথ এশিয়ার শান্তি নিয়ে ভাবেন, তাদের কিন্তু এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে ভাবতে হবে। এই যুদ্ধ এইগুলো সাময়িক উত্তেজনা তৈরি করে, এগুলো রাজনৈতিক কার্ড, কিন্তু এর আড়ালে যেটা ঘটতেছে যে বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান, এই সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই নিয়ন্ত্রণে আমাদের এই সাউথ এশিয়ায় ভারতের কিন্তু একটা দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে, এবং ভারতকে সেই ভূমিকাটা রাখতে হবে। বাংলাদেশ কিন্তু একেবারে জন্ম থেকে 71 সাল থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের মানুষ বড় হয়েছে, বেড়ে উঠেছে, তারা সেটাতেই অভ্যস্ত। তো অসাম্প্রদায়িক বাংলাদেশে এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর উত্থানটা বাংলাদেশের সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষেরও কিন্তু সমর্থন পাবে না। কিন্তু সাময়িকভাবে তারা অস্ত্রের মুখে প্রশাসন দখল করে তারা একটা ভীতির পরিবেশ তৈরি করছে, কিন্তু সেটিও তাদের করতে দেওয়া হবে না। এবং আমি আন্তর্জাতিক শক্তিরও দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে আমেরিকায় যে পরিবর্তনটি এসেছে, যে দুর্নীতিগ্রস্ত এবং যুদ্ধংদেহী বাইডেন প্রশাসনের বিদায় ঘণ্টা বেজে গেছে। সো আমেরিকারও একটা সুযোগ এসেছে এই দক্ষিণ এশিয়ায় একটা সুস্থ পরিবেশ
একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলবার জন্য, এবং সেই জায়গাটায় আমাদের ভবিষ্যতে মনোযোগ দিতে হবে। এইসব বাংলাদেশ ভারত যুদ্ধ করব, আমরা দিল্লি দখল করব, আবার ওদিক থেকে পশ্চিমবঙ্গ থেকে বলবে যে ভারতের আবর্জনায় বাংলাদেশ ভেসে যাবে, এগুলো কোনো মানে এগুলো সিরিয়াস কোনো বিষয় না। এগুলো রাজনীতির সস্তা চটক। কিন্তু যেটা সিরিয়াস সেটা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে এখনই রুখে দিতে হবে, এবং এই যে ক্ষমতা জোর দখল করেছে ইউনূস বাহিনী এবং তাদের যে পেছনে আছে জামাত, হিজবুত তাহরির, এদের প্রতিহত করতে হবে।